সবকিছুই সরকারের জন্যই করা হয়। কিছু আছে, যেমন এই ঘটনাটা হতে পারে, আমি মনে করি যে দেশপ্রেমিক কিছু মানুষ তো সেনাবাহিনীতে আছে এখনো, তারা হয়তো এটা করেছে। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমি বলেছি যে আমার চ্যানেলে এই মাসখানেক আগে আপলোড দেওয়া, আপনারা দেখতে পারেন যে বাংলাদেশের 3 জেলা করার ধান্দা করছে ভারত। তো এই যে 3 জেলা যে আপনার তারা করছে, এখানে আমাকে সেনাবাহিনী থেকেই একজন করেছে, ইমেল করেছে, এবং পরে তার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে সে আমাকে সব জানালো এই ব্যাপার। তো আমি তো যেহেতু এখানে আছি, আমি অত বেশি জানতাম না যে কি কুকিচি, তারপরে আর জেএসএস, শান্তি বাহিনী, এগুলোর ব্যাপারে খুব ডিটেল আমি জানতাম না। তো উনি আমাকে বেশ কয়েকদিন, প্রায় 8-10 দিন বুঝিয়ে তারপরে বুঝাইলো যে এই হচ্ছে। তখন আমি ওইটা নিয়ে ওই ওনার কথা অনুযায়ী স্ক্রিপ্ট লিখে তারপরে প্রোগ্রামটা করলাম। ওটা দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের 3 জেলা কিভাবে দখলের পায়তারা করছে। এগুলো কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না। সেনাবাহিনী চায় সেখানে একটা অভিযান চালাতে। সেনাবাহিনীকে যদি সুযোগ দেওয়া হয়, আমার ওই অফিসার আমাকে বলেছে আমাকে 30 মিনিট সময় দিতে হবে। 30 মিনিটের মধ্যে পাহাড়ে একটা সন্ত্রাসীও থাকবে না। সেনাবাহিনীর সেই ক্ষমতা আছে, কিন্তু আজকে বর্ডারে বাংলাদেশ রাইফেলসের নাম দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, মানে চৌকিদার বানানো হয়েছে। নামটা দিয়ে তাদেরকে মানে মোরালি ডাউন করা হয়েছে। এগুলো শেখ হাসিনা কেন করে? কারণ ভারতকে সুবিধা দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশ রাইফেলস, আশা করি এই মানে সেনাবাহিনী হত্যাকারী যে সরকার, এই সরকার পরিবর্তন হলে ওই বিচার তো হবেই, এবং বাংলাদেশ রাইফেলস তার পুরাতন নামও ফিরে পাবে। এখন এই জায়গায় পার্বত্য 3 জেলায় র্যাব আর পুলিশ দিয়ে একটা নাটক সাজানো হয়েছে, বিরাট আকারে তারা জঙ্গিদেরকে ধরে করে ফেলছে। তো কিছু দাড়ি টুপিওয়ালা লোকজনকে ধরে নিয়ে সেখানে র্যাব করছে। ওই কয়েকটা ওদের গৃহপালিত সাংবাদিক আছে, ওইখানে আবার কমল দিয়েছিল। তো এই কমল দেখে সময় টিভি সবসময় ওইখানে ওই এলাকার এইসব এই জঙ্গি তৎপরতা এগুলোর ব্যাপারে খুব কাজে লাগায়। তো কাজে লাগায় তারা করে কি, ওইখানে মুসলমান কিছু জঙ্গিরে বানাইছে, লোকজনের বানাইছে জঙ্গি। সবকটা ভদ্র শিক্ষিত পোলাপান, মেডিকেলে পড়াশোনা করেছে, বুয়েটে পড়াশোনা করেছে। তারা সেখানে কেন গিয়েছে? তারা যখন দেখেছে সেখানে পাহাড়ের সেই নবমুসলিম আপনার উমর, তিনি মারা গেলেন, আর অনেক কিছু হয়েছে, সেটার কোনো বিচার নাই। তখন তারা সেখানে করলেন যে আমাদের কি তাহলে এটার প্রতিবাদ করতে হবে। তাদেরকে ধরে নিয়ে তারপর সেখানে বানানো হয়েছে জঙ্গি। নাটক সাজায় কয়েকটা সাংবাদিককে দিয়ে ছবি টবি তুলে। আমার এই প্রোগ্রামটা দেখলে বুঝবেন যে সেখানে তারা কিভাবে নাটক করেছে। ওই প্রোগ্রামটার নাম হচ্ছে, আমার টাইটেলে আছে যে বাংলাদেশের 3 জেলা দখলের পায়তারা করছে ভারত। সেই গহীন জঙ্গলের ভেতরে এই ধান্দানন্দ, যে বিদ্যানন্দ যেটা, তারা হচ্ছে কি আপনার জমি লিজ নিয়ে সেখানে তারা এতিমখানা টানা বানায়, বিরাট প্রজেক্ট হাতে নিয়ে তারা করছে। আল্লাহ হয়তো বাংলাদেশের মানুষের প্রতি কিছুটা দয়া আছে, যে কারণে হঠাৎ করে এই জিনিসগুলো সামনে চলে আসছে। তা না হলে তারা আরো বেশি ভয়ঙ্কর হতে পারত। আমি এগুলো নিয়ে কথা বলেছি বহু আগে, ইসকনের বিষয়ে, এই বিদ্যানন্দ, হিন্দু মহাজোট, 10 মিনিট স্কুল, এগুলো নিয়ে আমি অনেক আগে আমি অনেক বেশি তৎপর ছিলাম এগুলো নিয়ে। কেউ বিশ্বাস করে নাই। আস্তে আস্তে সবকিছু বাস্তবায়ন হবে। এখনো যারা মনে করে যে বাংলাদেশ ভারত দখল করে নাই, তাদের ঘরের থেকে তাদের মা বোনদেরকে ধরে নিয়ে ভারতীয় এই হিন্দুত্ববাদী যে সন্ত্রাসী যারা বাংলাদেশে আছে, তারা যখন ধরে নিয়ে ধর্ষণ করবে, তখন তারা বুঝবে যে আসলে বাংলাদেশ ভারত দখল করেছে। আমার মনে হয় তার আগে তারা বুঝবে না। প্রতিটা জিনিস যেখানে নিয়ন্ত্রণ করছে, এখনো যেহেতু বুঝে নাই যে বাংলাদেশ দখল হয় নাই, মানে দখল হয়েছে, তাহলে আর কিছু বলা নেই। এদেরকে বুঝাইতে পারবো না, সো এদের বোঝানোর দরকারও নাই। এখন আপনাদের জন্য আমার আজকের ভিডিও। আপনারা কিছু মানুষ দেখলাম এই জাকাত দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এদেরকে জাকাত দিতে হবে। তো আপনার টাকা আছে, জাকাত দেবেন, এটা আপনার করুণা না, এটা আপনার দায়িত্ব।
এই দায়িত্ব পালন না করলে এটা শাস্তি আছে। অতএব আপনি কাকে দিবেন সেই কথা কিন্তু বলা আছে। আপনার মন চাইলে আপনি একটা বিধর্মী সংগঠনকে নিয়ে যায় তারপরে তাদেরকে দিয়ে দিলেন, সেটা আপনি পারবেন না। আমি কখনো এই দান টান এইসব বিষয় এগুলো আমি কখনো সোশ্যাল মিডিয়াতে আনি না। তো কারো যদি কিউরিসিটি থাকে তাহলে আমার গ্রামে যায় একদম গরিব গরিব দেখা তারপরে কিছু লোকজনকে জিজ্ঞেস করবেন যে আমার কাছ থেকে কোনো দান তারা পায় কিনা। কিছুদিন আগে আমাদের গ্রামে, আমার ভিডিও হয়তো আমার গ্রামের অনেক মানুষও দেখবে, আলিমন নামে একটা মহিলা ছিল, সে মারা গিয়েছে এই কিছুদিন আগে, মনে হয় 1-1.5 মাস এরকম হয়েছে। তো আমি প্রতি 2 ঈদে আমি চেষ্টা করি যে মানুষকে কিছু দান করতে, একটা লিস্ট করে ওইখানে কিছু মানুষকে দান করা হয়। তো আমার গ্রামে বেশ কয়েকজন এই কাজে হেল্প করে, তারা জান, আমি তো জানি না, আমি তো ওই গ্রামে অনেক আগে ওই গ্রাম থেকে আমরা চলে এসেছি, যে কারণে আমরা তো জানি না। সেই মানুষগুলোকে লিস্ট করে তারপর তাদেরকে একটা টাকা দেওয়া হয়। এই যে মহিলার কথা বললাম, এই মহিলা মারা যাওয়ার আগের, অর্থাৎ গত ঈদে, আমার মনে আছে স্পষ্ট, তার কাছে টাকা নিয়ে দেওয়ার পরে সে হাউমাউ করে কান্না করে দিয়েছে, কান্না করে মুনাজাত ধরেছে যে আল্লাহ বোধহয় তাকে নিজে থেকেই টাকাটা পাঠিয়েছে। তো যে গিয়েছে সে বলছে কি হয়েছে, কান্না করছেন কেন? তখন সে বলেছে যে আমার ওষুধ কেনার টাকা নাই, আমি খুব চিন্তায় ছিলাম যে আমি কি করব এখন, আমার তো খুব খারাপ লাগছে, শরীরে ব্যথা, মানে প্যারালাইজ টাইপের হয়ে গিয়েছিল, এখন কি করবে? তো এই টাকাটা মনে হয় আল্লাহ নিজে হাতে ধরে তারপর আমাকে দিয়ে গেল। তো আমার খুব মানসিকভাবে ভাল লেগেছে যে এরকম এত অভাবগ্রস্ত একটা মানুষকে সাহায্য করতে পেরেছে। এই জন্য কিছুদিন আগে গ্রাম থেকে আবার একজন ফোন দিয়েছে যে আপনার কিছু টাকা দিতে হবে। কেন? কারণ হচ্ছে ওই মহিলা যে মারা গিয়েছে তার 40 টাকা লাগবে, 40 অথবা 4 দিন, সম্ভবত 4 দিন টাকা লাগবে। আমি 1 টাকাও দিব না। এই মহিলা যখন ওষুধ কিনতে পারে নাই, যখন জীবিত ছিল তখন কেউ তারে দান করে নাই, এখন উনি মারা গিয়েছে, এখন আপনারা টাকা পয়সা তুলে তারপরে গরুর মাংস কিনা এরপরে পিকনিক করবেন। আমার এই 4 দিন 40 এগুলিতে আমি মনে করি যায়ও না, আসেও না। আমি এখন তো এখানে 1 টাকাও দিতে পারবো না। আমি জানি আমার টাকা কোথায় দান করতে হবে, আপনার সেটা জানা উচিত। বিদ্যানন্দকে যারা জাকাতের টাকা দিয়া দিচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন, হুশ কবে আসবে? এগুলি বুঝেন না? 1 টাকায় আহার, ইফতার খাইতে দেয়, এই খাইতে দেয়, ওই খাইতে দেয়, 1 গরু কয়েকবার মজিদ চাচা, এগুলি তো মানে এখন ডিজিএফআই আপনাদের সামনে নিয়ে এসছে তাই আপনারা দেখছেন, নাহলে তো আপনারা এই চোখ কান বন্ধ করে বসে থাকতেন, জানেন না। তাদেরকে কেন আপনার জাকাতের টাকা দিতে হবে? তাদের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। শুধু বিদ্যানন্দ, ইস্কন আনন্দ, এই ধান্দানন্দ এগুলো না, এর বাইরেও কোথায় কোথায় আপনি খুব বেশি কনসার্ন থাকবেন, খুব বেশি অ্যালার্ট থাকবেন, সেই জায়গাগুলো আপনাকে আমি বলে দেই। কয়েকটা মানুষ আছে, জাফর ইকবাল, মুনতাসির মামুন, শাহরিয়ার কবির, সুলতানা কামাল, খুশি কবির, মুন্নি শাহ, এই যে তসলিমা নাসরিন, আরেকটা আছে, ওইটার নামটা আসলে এদের সাথে মেলানো ঠিক না, ওইটা আবার ওই অন্য লেভেলের, শ্রেষ্ঠা লেভেলের আরেকটা আছে, সেটা হইছে 2টা আছে। একটা হইলো ওই যে কিছুদিন আগে যে এক নারীর সাথে যে লটর বর্ডর করে ধরা পড়ছে, ওই নিচু মানের ঝাড়ুদার নিজুম মজুমদার, ওরা আবার পোলাপান বলে হারপিক মজুমদার, ওই যে মেয়ের সাথে বলতেছে হারপিক খায় সে সুইসাইড করবে, এখনো সুইসাইড করে নাই। তো এরকম লেভেলের কয়েকজন ধান্দাবাজ আছে। আর আরেকটা এই নিচু মানের ঝাড়ুদার, একটা নিজুম মজুমদার, আরেকটা আছে হচ্ছে মুফাসসিল। এগুলি আবার ওই ক্লাসে না, ওদের তো একটা ক্লাস আছে, ওই বিচারপতি মানিক টানিকেরা, এগুলির একটা ক্লাস আছে। তো এগুলির বাইরে আপনার এই 2টার ব্যাপারে একটু হালকা বলে নেই। এই 2টা, এই যে মুফাসসিল আছে একটা, দেখবেন এর কাজ হইছে মানে কিছু নাস্তিক টাস্তিক নিয়ে সে একটা স্কুল খুলে বসছে, পোলাপান্ডে যা বুঝায় তাই বুঝে। কোরআনের কোথাও নামাজ নাই, কোরআনের কোথাও ঈদ নাই, কোরআনের কোথাও রোজা নাই, কোরআনের কোথাও কিচ্ছু নাই। ওয়ে জাস্ট মানসিক বিকারগ্রস্ত,
ও ও জাস্ট ওর মানসিক ট্রিটমেন্ট দরকার, এর বাইরে আর কোনো কিছু না। ও কিছুদিন আগে এক ভিডিও করছে ওর মার বিরুদ্ধে। ওর মা নাকি ওরা ছোটবেলা থেকে ওরা ঘর থেকে বার করে এসে ওর বোনের বেশি আদর করতো, ওর বাপেরে নাকি ধরে পিটাইতো, এই সে নানান কথাবার্তা। তো ওর মা, যার মা যারে ই করে নাই, যার মা যাকে ঘরে রাখে নাই, ও তো ছোটবেলা থেকেই অমানুষ প্রমাণিত। কারণ আমি যত খারাপই হই, আমার মা তো আমার বের করবে না, ওর মা ওরে ঘরে থাকতে দেয়, ওর বাড়ি করে এসে ওর সুযোগ টাকা পয়সা কোনো কিছু দেয়নি। এই শোটা দেখবেন সব কোরআন হাদিস এগুলো নিয়ে খালি উল্টাপাল্লা। আপনার হঠাৎ করে বলবে যে আপনি কিছুই জানেন না, আমি কোরআন ওই জায়গা, হ্যাঁ ধরেন আপনি কোরআনের 5টা আয়াত আপনি মুখস্থ করলেন বিভিন্ন জায়গা থেকে, ও আমার ধারণা ভুয়াও বলে এগুলি, হ্যাঁ ভুয়া আয়াত, এই ভুয়া হাদিস এখানে ওইখানে আছে অমুক, হ্যাঁ এসে বলে যে সে আমার সাথে ইয়ের মধ্যে এসে বলছে আমার সাথে ই করতে চায়। হ্যাঁ তুই বেটা পিছনে ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রিন স্ক্রিন লাগায় তারপরে বই টই দিয়া ই করে তো লাভ নাই। তুই আমি বই যেগুলি পড়ছি তুই অতগুলি বই চয়ে দিস নাই। হ্যাঁ তো এরা এরকমই ধান্দাবাজি করে। তো এই যে এগুলি দেখবেন, এই হার্পিক মজুমদার, তারপরে অন্যান্য যেগুলোর নাম বললাম, এগুলি যেইখানে যাবে, যেইটাকে প্রমোট করবে, যেইটার পক্ষে কথা বলবে, আপনি বুঝবেন ওইখানে সমস্যা আছে। তসলিমা নাসরিন গতকাল ঘোষণা দিয়েছে বিদ্যানন্দকে সে অ্যাপার্টমেন্ট দিয়ে দিবে। দেখেন কত ভালোবাসা তাদের। মুসলমানদের কোনো কিছু শুনলেই তাদের গায়ে জ্বলে, কিন্তু এই কিছুদিন আগে কাদিয়ানীদের সাথে যখন সমস্যা হলো তখন তারা কাদিয়ানীদের পক্ষে। আরে বাপ, তোরা নাস্তিক তো সমস্যা কি? পৃথিবীতে বিভিন্ন আমেরিকাতে নাস্তিক আছে, তাদের সাথে তো এখানকার খ্রিস্টানদের কোনো সমস্যা হয় না। ভারতে নাস্তিক আছে, তাদের সাথে হিন্দুদের কোনো সমস্যা। তুই নিজে নাস্তিক, তুই বলিস নাস্তিক, তুই ভারতে আসিস, তো ভারতের হিন্দুদের কুসংস্কার নিয়ে কথা বল না, খালি মুসলমানদের নিয়ে। আবার নামটাও পাল্টায় না, সে মুসলমান না সেটাও বলে না, আবার নাস্তিক সেটা স্বীকারও করে না। কিছু স্বীকার করে, স্বীকার করলেও তাদের আবার ধর্মের জন্য খুব ভাল লাগে, মানে দরদ লাগে যখন দেখা যায় যে আমাদের মধ্যে কোনো সমস্যা। আমাদের সাথে শিয়াদের সাথে সুন্নিদের সমস্যা এটা আমরা বুঝবো, মুসলমানদের সাথে খ্রিস্টানদের সমস্যা হয়েছে এটা আমরা বুঝবো, মুসলমানদের সাথে ইহুদিদের সমস্যা হয়েছে ওটা আমরা বুঝবো। আমাদের তো তোদের কাছে যায় ই নেওয়ার দরকার নাই, তোদের কাছে যায় আমাদের সলিউশন নেওয়ার দরকার নাই। সো তারা আসে এগুলি সবসময় ওই ওই পক্ষ নিবে। তখন বিশাল মুসলমান, সেই কয়দিন আগে দেখেন কাদিয়ানীদের ঈদে ওই যে বিচারপতি কালামানিক, তারপরে শাহরিয়ার কবির, মুনতাসির মাহমুদ, সব গিয়ে তাদের সাথে এক স্টেজে বসে গিয়েছে, বসে তারপরে কি সুন্দর আলোচনা। হ্যাঁ না এটা তো ঠিকই আছে, এই সেই মানে বুঝাইলো যে ওই ওদেরটাও ঠিক। মানে মুসলমানদের ভেতরে যত ফাটল তৈরি হবে তত তারা খুশি। মুসলমানরা এক থাকলে, মুসলমান কোরআনের কথা বললে, মুসলমান সত্যটা বললে, আপনি চরমনের মতো লাফালাফি করেন, তারা কোনোদিন চরমনের বিরুদ্ধে কথা বলবে না। তারা কথা বলবে যারা সত্য ইসলামটাকে করে, তারা কমির বিরুদ্ধে কথা বলবে, জামাতের বিরুদ্ধে কথা বলবে, তারা হকপন্থী আলেম যারা আছে তাদের বিরুদ্ধে কথা বলবে। তাদের অন্য ভণ্ডদের বিরুদ্ধে তাদের কোনো কথা নেই, ভণ্ডদের সাথে দেখবেন তাদের খুব খাতের। অতএব এই মালগুলো যেখানে যাবে ওই ব্যাপারে আপনি অ্যালার্ট থাকবেন। এটা আপনার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি, কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে সবকিছু সবসময় আপনি বুঝতে পারবেন না। কারণ সোশ্যাল মিডিয়া আগেই বলেছে যে এরা প্রমোট করে। ডিজিএফআই আজকে যদি চায়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে এমন ডিভাইস আছে, আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেন, ওই কথা আপনার ফেসবুকে রিচ হবে না, ওইটা ভাইরাল হবে না, ওইটা ভাইরাল ইস্যু হিসাবে আসবে না। ওরা যেটা ভাইরাল করতে চায় ওইটাই ভাইরাল হবে। এটা ভাইরাল করতে চেয়েছে, এটা ওরা ওই তাদের ডিভাইস ব্যবহার করেছে, তারা এটা রেজ করেছে, এখন আপনি জানছেন। আর তারা যদি না করতে এটা আপনারা জানতেন না। তো যাই হোক, মানে ভালো হয়েছে যে অল্পতে বাঁচা গিয়েছে। যারা ভবিষ্যতে এই ধরনের মানে এই দুবেলা ভাত খেতে দেয়, 1 টাকায় ভাত দেওয়া, এই সেই সব বলে টুলা কি করে না, তাদের ব্যাপারে একটু সাবধান থাকেন। কারণ এই পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে এই পর্যন্ত। ওই দাতা সংস্থা, বিভিন্ন বড়লোক দেশ গরিব দেশকে বিভিন্ন সহায়তা করে। বাংলাদেশে ICDDRB নাম শুনছে না, কলেরা হাসপাতাল। আমি নিজেও মনে করতাম আরে বাবা এত সুন্দর সেবা তাদের, এরা আসলে বাংলাদেশের মানুষকে গরিব দেখে এই জন্য বোধহয় করতে আসে। পরে শুনলাম কি যে তারা সেখানে এক্সপেরিমেন্ট করে, এটা নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটেছে, আপনারা জানেন সেগুলি। তো মানুষকে এই যে বিভিন্ন গরিব দেশে বিস্কিট খেতে, আমি ছোট থাকতে যে স্কুলে বিস্কিট দিত, কে জানে সেই বিস্কিটের ভেতরে কে আছে। তারা বিভিন্ন রোগের ভ্যাকসিন, বিভিন্ন প্রতিষেধক, তারপরে ভাইরাস টাইরাস এগুলো তারা পরীক্ষা করে। তো পরীক্ষা করে তাদের দেশে তো নাগরিকদের দাম বেশি,
তারা গরিব দেশকে বেছে নেয় এগুলি করার জন্য। ধরেন সুদানে যায় যদি বলে যে মানে করোনার জীবাণু খাওয়াবে, সেটা যদি মিষ্টির ভেতরে দেয়, ভাতের ভেতরে, রুটির ভেতরে দিয়ে দেওয়া দেয়, আগে খায়া বাঁচি, তারপরে করোনা টরোনা দেখবো না। এরকম অবস্থায় তারা ওগুলি করে। সো এগুলি তো আছেই, ওগুলি তো অন্য জিনিস, ওগুলি করে হয়তো অত বেশি আপনার ক্ষতি করবে না। কিন্তু এই যে বিদ্যানন্দ, এরা এক গরুর ছবি দেখিয়ে দেখিয়ে তারপরে বলা হচ্ছে যে মানে তারা গরুর মাংস খায়। আসলেই কি তারা গরুর মাংস খাওয়ায় নাকি গরুর সাথে শুয়োর খাওয়ায়? আপনি তাদেরকে বিশ্বাস করেন কিভাবে? যাদের এখনো হুঁশ হয় নাই, যেসব সেনাবাহিনীর যে অফিসাররা ভালো আছেন তাদেরকে তো অবশ্যই রেসপেক্ট, কিন্তু যারা মনে করেন যে এই যে এইভাবে মানে আপনার তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছেন এবং গোয়েন্দা সংস্থা আর সব সুযোগ সুবিধা থাকার পরেও আপনারা এই নজরদারি এড়িয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো আপনার পরের প্রজন্ম তো এই বাংলাদেশে বড় হবে, কি হবে তাদের অবস্থা একটু